সিস্টেম ডিজাইন সম্পর্কে একটা কমপ্লিট গাইডলাইন, কমপ্লিট রোড ম্যাপ দিব আমি এই ভিডিওতে। কারণ সিস্টেম ডিজাইন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং জগতে যতগুলো প্রেস্টিজিয়াস কাজ আছে তাদের মধ্যে অন্যতম একটা জিনিস। এবং একটা ডেভেলপার 2, 4, 10 বছর 20 বছর কাজ করে যখন সে একজন লিড হয়, আর্কিটেক্ট হয়, সিটিও হয়, তখন তাদের কাজগুলোর মধ্যে অন্যতম প্রধান রেসপন্সিবিলিটি থাকে হচ্ছে সিস্টেমটাকে ডিজাইন করা। বিশেষ করে মেগা সফটওয়্যার, ধরো হোয়াটসঅ্যাপ, উবার, নেটফ্লিক্স এবং AWS অথবা এত মেগা ফেসবুক, টুইটার, এরকম বড় সফটওয়্যার যেখানে মিলিয়নস অফ ইউজার কাজ করে, সেই সিস্টেমগুলো যখন সফটওয়্যার ডেভেলপাররা বসে ডিজাইন করে তখন তাদের কত অ্যাঙ্গেলে চিন্তা করতে হয়, তার সবগুলো একদম পুঙ্খানুপুঙ্খানু আমি এক্সপ্লেন করবো এই বিশাল ভিডিওতে। এবং তুমি যদি নিজেকে লং টার্মে সেই প্রেস্টিজিয়াস লেভেলে নিয়ে যেতে চাও তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলে মাস্ট সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিও থেকে তুমি কোন জিনিসটা শিখতে পারছো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এবং এই ভিডিওতে আমি ডেফিনেটলি সিস্টেম ডিজাইন কি জিনিস এবং সিস্টেম ডিজাইন করতে গেলে অনেক টপিক সম্পর্কে তোমাকে জানতে হয়। মানে সার্ভার কিভাবে চলে, সার্ভারের ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে, কিভাবে তোমার নেটওয়ার্কিং কাজ করে, কিভাবে তোমার লোডগুলোকে ব্যালেন্স করতে হয়, কিভাবে তুমি রিসোর্স ম্যানেজ করবা, ডাটাবেস ম্যানেজ করবা, কিভাবে তোমার হয়তো মেসেজের একটা কিউ থাকবে সেই জিনিসগুলো তুমি হ্যান্ডেল করবা, আর্কিটেকচার লেভেলে কি করবা, সিকিউরিটি লেভেলে কি করবা, এপিআই লেয়ারে তোমাকে কি জিনিস করতে হবে, ডেভঅপসের ক্ষেত্রে তুমি কি জিনিস মাথায় রাখবা, ডিজাইন প্যাটার্ন, প্রিন্সিপাল, আর্কিটেকচারে তোমার কোন জিনিসগুলো থাকবে, মেসেজ কিউ বা অন্যান্য জায়গার মধ্যে কোন সফটওয়্যার তুমি ইউজ করতে পারো, অথবা থিঙ্কিংটা তোমার নিজের ভিতরে কিভাবে থাকবে এবং যতগুলা জিনিস লাগবে সেই অল্টারনেটিভসগুলো সম্পর্কে ডিটেইল আমি আলোচনা করব। সো তুমি এই ভিডিওটার থেকে অবশ্যই নোটস নিতে একদম ভুলবা না। সো প্রাথমিকভাবে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন জিনিসটা কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এই জিনিসটা বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের করতে হয়। এমনকি তুমি যদি বিগ টেক কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাও তাহলে তোমার প্রবলেম সলভিং রাউন্ডের সাথে একটা স্পেশাল রাউন্ড থাকবে সিস্টেম ডিজাইন রিলেটেড। এই সিস্টেম ডিজাইনে তুমি যদি ফেল মানো চাকরি কিন্তু নট হয়ে যাবে। এছাড়াও লং টার্মে ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে সিস্টেম ডিজাইনের অংশ হইতেই হবে। সো এই সিস্টেম ডিজাইন হইতে গেলে তোমাকে মিনিমাম 12 থেকে 15টা এরিয়াতে চিন্তা করতে হয়। তো এই চিন্তাগুলো তোমার একদিনে তৈরি হয়ে যাবে না, বা তুমি বিগিনার হিসেবে এই লেভেলটাতে আসতে পারবা না। কিন্তু তুমি যখন 1, 2, 3, 4 বছর 10 বছর কাজ করবা তখন তোমার ওভারঅল সফটওয়্যারের বিগ পিকচার সম্পর্কে তোমার ধারণা হবে। সেই পিকচারগুলো তুমি বিভিন্ন সময় বিভিন্নভাবে তুমি গেইন করবা অথবা নিজে এক্সপ্লোর করার চেষ্টা করবা। কোনো অবস্থাতে এই জিনিসটা তুমি 1 মাস 2 মাস বা 6 মাসে ওই লেভেলে আসবাই না। সিস্টেম ডিজাইন জিনিসটা কি? সিস্টেম ডিজাইনটা হচ্ছে তুমি লার্জ অ্যাপ্লিকেশনগুলো যখন বানাবা, ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপের কথা যদি চিন্তা করো, যেখানে মিলিয়নস অফ পিপল অ্যাট এ টাইমে মেসেজ দিচ্ছে এবং সঠিকভাবে সঠিক জায়গায় মেসেজগুলো পৌঁছায় দিতে পারাটা কোনোভাবে হচ্ছে সিস্টেমটা ডাউন খাবে না। এইরকম জিনিসটা যখন তুমি করতে যাবা তখন সিস্টেম ডিজাইনের দরকার পড়ে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমরা বিভিন্ন সময় গ্রামে গঞ্জে বিভিন্ন ছোটোখাটো ঘর বানাই, হয়তো টিনের ঘর বানাই অথবা ছোটোখাটো বিল্ডিংও বানাই ফেলি, অনেক ক্ষেত্রে রাজমিস্ত্রিকে ডেকে এনে করে ফেলি, সেটাও আমাদের জন্য মোটামুটি চলে। কিন্তু তুমি যদি হচ্ছে 50 তালা 100 তালা একটা বিল্ডিং করো, হিউজ একটা শপিং কমপ্লেক্স বানাও, তাইলে কি তুমি একজন রাজমিস্ত্রিকে বলবা ঠিক আছে তুমি 100 তালা বিল্ডিংটা দাঁড় করায় ফেলো? তাহলে ডেফিনেটলি কাজ হবে না। তাই কিন্তু চিন্তা করতে হবে 100 তালা বিল্ডিংয়ের চ্যালেঞ্জটা কি, কত মানুষ আসবে, কত মানুষ এগুলোকে অর্গানাইজ কীভাবে করবো, লিফট কোন জায়গায় থাকবে, এদের গাড়ি থাকবে কোথায়, এদের হয়তো টয়লেটের পাইপলাইনগুলো কীভাবে থাকবে, পাইলিং কতটুকু করতে হবে, নিচে কতটুকু যাবে, ভূমিকম্প হলে কীভাবে তোমার সেফটি কাজ করবে, কিভাবে যদি কোনো একটা বড় দুর্ঘটনা হয় এদের ফায়ার এসকেপ কীভাবে কাজ করবে। তার মানে তোমাকে অনেক জিনিস নিয়ে চিন্তা করতে হয়, যেটা তুমি ছোটোখাটো একটা ঘরের ক্ষেত্রে কোনোভাবেই চিন্তা করতে হয় না। সো তোমরা যারা জুনিয়র ডেভেলপার আছো, 6 মাস 1 বছর কাজ করতেছো, তোমাদের কাছে এই ভিডিওর সবগুলো টপিক অনেক বেশি ওভারওয়েলমিং বা ওভার কমপ্লেক্স মনে হবে। কিন্তু ধীরে ধীরে তুমি যখন কাজ করতে থাকবা 4 বছর 10 বছর 5 বছর পরে এই জিনিসগুলো একটু তোমার কাছে খোলাসা হইতে থাকবে। তো এইবার আসা যাক, তুমি যদি হচ্ছে সিস্টেম ডিজাইন করতে চাও, তার মানে একটা লার্জ স্কেলেবল সিস্টেমগুলোকে তুমি নিজে আর্কিটেক্ট করতে চাও বা আরও একটা গ্রুপ অফ পিপল বা আরও সিনিয়র ডেভেলপাররা মিলে ডিজাইন করতে চাও, তাহলে তোমার ফার্স্ট যে থিঙ্কিংটা থাকতে হবে সেটা হচ্ছে সার্ভার। এই জিনিসটা আসলে কীভাবে কাজ করে, সার্ভারে কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে। ইদানিকালে মোস্ট অফ দ্য সার্ভারে সাধারণত লিনাক্সে কাজ করে, তার মানে লিনাক্সের বেসিক কিছু কমান্ড সিস্টেম আছে, লিনাক্সের ফাইল সিস্টেমটা কীভাবে কাজ করে, বা কোনো একটা অপারেটিং সিস্টেমের মধ্যে প্রসেস কীভাবে কাজ করে, থ্রেড কীভাবে কাজ করে, থ্রেড কীভাবে হচ্ছে ডেড লক তৈরি করে ফেলে, ধরো একে চাচ্ছে ওটাকে চাচ্ছে, এমন দুইটাকে মারামারি করে বন্ধ হয়ে আসে, অথবা কনকারেন্সি কীভাবে হ্যান্ডেল করে, কীভাবে তোমার একটা
অপারেটিং সিস্টেমের মধ্যে হচ্ছে তুমি মেমোরি ম্যানেজ করবা, মেমোরি লিক হয়ে গেলে কিভাবে করবা, তুমি দূর থেকে যদি হচ্ছে সার্ভারটাকে ম্যানেজ করতে চাও, সার্ভারকে স্টার্ট স্টপ রিস্টার্ট এই টাইপের করে সার্ভারের ক্যাপাসিটি তুমি কিভাবে বাড়াইতে পারো, কিভাবে তোমার এই জায়গাটায় হচ্ছে কোনো একটা সার্ভারের ভিতরে তুমি যদি কোনো একটা প্রসেস রান করতে চাও। একটা সময় আমরা ভার্চুয়াল মেশিন রান করতাম, এখন ভার্চুয়াল মেশিনের দিকে বেশি একটা মানুষ যাচ্ছে না, কন্টেইনার বা ডকার এই টাইপের জিনিসগুলোকে ইউজ করে। তো এই কন্টেইনারগুলো তখন কোন কোন জায়গায় তোমার কিভাবে কাজে লাগে এবং কন্টেইনারগুলোর ভিতরে কিভাবে তুমি রিসোর্স ম্যানেজ করবা, সেখানে যদি কোনো কিছু একটা ইনস্টল করতে হয়, আপডেট করতে হয়, প্যাচ মারতে হয়, সেটা তুমি কিভাবে করবা। আবার এই যে প্যাকেজগুলো তুমি ইউজ করতেছো এগুলো কোনোটা যদি ভালনারেবিলিটি চলে আসে, সিকিউরিটি কনসার্ন চলে আসে, তাইলে তুমি কিভাবে বুঝবা। এবং সার্ভার যে রান করতেছে সেইখানে মেমোরি কনজামশন প্যাটার্নটা কিভাবে হবে, কোনো একটা জায়গায় যদি সার্ভারে কোনো একটা সমস্যা হয়ে যায়, রিসোর্স কনজামশন যদি সিগনিফিকেন্টলি হাই হয়ে যায়, সেটার সাথে সাথে তুমি অ্যালার্ট সিস্টেমটা কিভাবে সেট করবা আর কি। অর্থাৎ সার্ভার সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এবং এই সার্ভারের ভিতরে আরও অনেক জিনিস আসবে, সেগুলো আমি ধাপে ধাপে আলোচনা করবো। বাট বেসিক এটা সার্ভার অপারেটিং সিস্টেম, এটা কিন্তু তোমার কম্পিউটার না, বরং সার্ভার, যেখানে আমরা আসলে বিভিন্ন ধরনের রিসোর্স রাখি। সেটা সিম্পল কোডও হইতে পারে, ডাটাবেসও হইতে পারে, আরও অন্যান্য কম্পিউটেশনাল জিনিস হইতে পারে, ফাইল রাখতে পারি, যেটাই রাখি না কেন, সার্ভারের ফান্ডামেন্টাল নলেজগুলো যদি তোমার কাছে না থাকে, তাইলে কিন্তু তুমি আসলে একটা সিস্টেম ডিজাইনের মধ্যে হাতে দিতে পারবা না। নাম্বার 2 যে টপিকটা সম্পর্কে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের কমিউনিকেশনটা কিভাবে হয়। এই জায়গাটা কিন্তু খুবই বেসিক ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট আছে, যেমন হচ্ছে পোর্ট। এই জিনিসটা কি, কখন তুমি বিভিন্ন ধরনের পোর্ট ওপেন করো, কোন পোর্টটার মধ্যে HTTP চলে, কোনটা HTTPS চলে, সাধারণত MySQL কোন জায়গাটার ভিতরে চলে, অথবা SSHটা তোমার কোন জায়গাটার ভিতরে চলবে, এই জিনিসগুলো সম্পর্কে একটু তোমাকে জানতে হবে। এবং এই যে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেটে তোমার যদি কম্পিউটারটা কানেক্টেড থাকে তাহলে এটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসে কিভাবে রিজলভ হয়, সেখানে আবার 2-3টা ভার্সনও আছে আর কি। ভার্সন 4 মানে IP4, IP6 এই টাইপের জিনিসগুলো আছে, সেদের মধ্যে ডিফারেন্সটা কি, কিভাবে তুমি হয়তো কোনো একটা পোর্টকে ইউজ করতে পারো, দখল করে রাখতে পারো, অথবা এটাকে তুমি ছেড়ে দিতে পারো। এবং এই যে পোর্টগুলো কাজ করে সেগুলো বিভিন্ন ধরনের সিস্টেম আছে, যেমন একটা বলা হচ্ছে TCP/IP, তার মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আছে, বা ইন্টারনেটের প্রোটোকল যেটা আমরা একটু আগে বললাম, সেই জিনিসটা আছে। এবং এই জিনিসগুলো অনেকগুলো লেয়ার আছে এবং বিভিন্ন লেয়ারে বিভিন্ন জিনিস তুমি কাজ করতে পারো। এবং এর বাইরেও বিভিন্ন জিনিস ইদানিংকালে চলে আসতে, যেটাকে UDP বলে। অর্থাৎ তুমি যদি ভিডিও কল করো, ধরো গুগল মিটে বা জুমে, অথবা তুমি হচ্ছে গেমে আর হচ্ছে স্ট্রিমিং করতেছো, সেই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করা হয় কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে, যাতে তোমার একটু প্যাকেট জিনিস তোমার কাছে চলে আসে। বা ইউটিউবের ভিডিও তুমি যখন দেখো তখন কিভাবে জিনিসটা আসলে প্রসেসড হয়, কিভাবে ডাটাটা ট্রান্সমিশন হয় ইন্টারনেটের মাধ্যমে, এইটা সম্পর্কে তোমার কিছুটা ধারণা থাকতে হবে। বেসিক HTTP/HTTPS সম্পর্কে এই দুটোর ডিফারেন্সটা কি, তোমার কিভাবে হয়তো এই যে আমাদের যে ক্রাউড অপারেশন আছে সেটা কিভাবে চলে, বিভিন্ন HTTP স্ট্যাটাস আছে সেটা কিভাবে চলে, সেখানে তোমার অথেন্টিকেশন আছে, কোর্স আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট টাইপ আছে, বিভিন্ন সময় হেডার দিতে হয়, কোর্স রিলেটেড কিছু ইস্যুস চলে আসে, সেই জিনিসটা তোমাকে জানতে হবে। আমরা অনেক সময় হচ্ছে হয়তো কোনো একটা ওয়েবসাইটের নাম ইউজ করি, google.com, facebook.com বা টুইটার বা এই টাইপের নামগুলো, সেগুলো যে আসলে একটা IP অ্যাড্রেসে কনভার্ট হয়ে যাচ্ছে, DNS যেটাকে বলে, সেই জিনিসটা সম্পর্কে জানতে হবে। আবার অনেক ক্ষেত্রে তোমার দরকার অনুসারে তুমি কিন্তু অ্যাকচুয়াল সার্ভারের একটা প্রক্সি বানায় ফেলবা। প্রক্সির কিন্তু অনেকগুলো কাজ হয়ে যায়, সেক্ষেত্রে তোমার ফরওয়ার্ড প্রক্সি থাকতে পারে, রিভার্স প্রক্সি থাকতে পারে, এই জিনিসগুলো তোমাকে ধারণা থাকতে হবে। এবং তুমি সার্ভারের বেসিক যে নেটওয়ার্ক রিলেটেড ফায়ারওয়াল নামে একটা জিনিস আছে, যেটার ভিতরে আসলে চেক করে ফেলে যে তুমি যাকে কল করতেছো বা যার রিসোর্স ইউজ করতে চাচ্ছ সেটাকে তোমাকে দেওয়া উচিত নাকি দেওয়া উচিত না। এটা অনেকটা সিকিউরিটি গার্ডের জন্য, সেই সিকিউরিটি গার্ডটা একদম তোমার সার্ভারের একদম মুখের মধ্যে দুইভাবে থাকতে পারবে। এবং সে তার কাছে যত রিকোয়েস্ট আছে তার কাছে যদি ভালো মনে হয় তাহলে সে যাইতে দিবে, খারাপ মনে হলে আটকাই দিবে। আবার যাওয়ার সময় তার যদি ভালো মনে হয় যাইতে দিবে, যদি খারাপ মনে হয় আটকাই দিবে। এইরকম একটা হোস্ট বেস থাকতে পারে, আবার অ্যাপ্লিকেশন লেয়ারে থাকতে পারে। এই যে তুমি কল করতেছো নেটওয়ার্কের থ্রুতে, এটা যদি দেরি হয়, লেটেন্সি হয়, তাইলে তুমি জিনিসটা কিভাবে ডিল করবা। আবার অনেক ক্ষেত্রে কলটাকে তুমি কিভাবে ক্যাশিং করতে পারো, CDN সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। এছাড়া ওয়েব সকেট আছে, অথবা 2-way কমিউনিকেশনটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা, বা পাবলিক অথবা প্রাইভেট সেই নেটওয়ার্কগুলো তুমি তৈরি করতে পারো, সেটা কিভাবে ডিল করতে পারবা। এরকম অনেকগুলো অ্যাঙ্গেল সম্পর্কে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে একটা ভালো তোমার কন্ট্রোল থাকতে হবে, তাইলে তুমি এই সিস্টেম ডিজাইনের আরেকটা ধাপ আগাইতে পারলা। একজন ভালো সিস্টেম ডিজাইনার হওয়ার জন্য অথবা সিস্টেম ডিজাইনের দক্ষ হওয়ার জন্য তোমার ডেফিনেটলি অপারেটিং সিস্টেম, সার্ভারের ফান্ডামেন্টাল জানতে হবে, নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে, এবং যে কোনো একটা অ্যাপ্লিকেশন ভালোভাবে চলার জন্য তোমার ডেফিনেটলি ডাটাবেজের দরকার আছে। তারপরে ডাটাবেজ সম্পর্কে একটা ভালো ধারণা তোমার থাকতে হবে। এই ডাটাবেজের ভিতরে আসলে কোন ধরনের জিনিসগুলো রাখতে হয়, কোন কোন ক্ষেত্রে কোন ধরনের ডাটাবেজ ইউজ করতে হয়,
দুইটা ব্রড ক্যাটাগরি আছে, তার মধ্যে হচ্ছে আমরা সিকিউএল নো সিকিউএল বলি, কোনটা কোন ক্ষেত্রে ইউজ করতে হয়, কোন একটা অ্যাপ্লিকেশনের ভিতরে দুইটা কিভাবে কোএক্সিস্ট করে। এর বাইরেও কিন্তু গ্রাফ ডাটাবেজ আছে, বিভিন্ন সময় ভেক্টর ডিবি আছে, এরকম আরও অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হয় সেটা সম্পর্কে তোমার ডেফিনেটলি জানতে হবে। আবার বেসিক ডাটাবেজ ম্যানেজ করতে গেলে কখন তুমি নর্মালাইজ করবা, কখন তুমি ডিনর্মালাইজ করবা, ইফিসিয়েন্সির জন্য সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এবং কিভাবে তুমি কোয়ারিগুলো অপটিমাইজ করবা, ট্রানজ্যাকশনগুলো ঠিক রাখবা। আবার ডাটাবেজের সাথে তুমি যখন বিভিন্ন সময় রিড করতে যাবা, সেখানে তুমি হয়তো টেম্পোরারি টেবিল হিসেবে ইউজ করে কিভাবে কোয়ারিটাকে ফাস্টার করতে পারবা, কোয়ারিটাকে অপটিমাইজ করতে পারবা যাতে রিসোর্স ইউটিলাইজেশন কম হয়। আবার অনেক ক্ষেত্রে তুমি হয়তো রিড রাইট অপারেশনটাকে স্প্লিট করে দিতে পারবা, অনেক ক্ষেত্রে তুমি কানেকশন একটা পুল বানাই ফেলতে পারবা যাতে কানেকশনটা লম্বা সময় সে ধরে রাখে বা টু ওয়ে কমিউনিকেশন তৈরি করে। অনেক ক্ষেত্রে তুমি ডাটাবেসটাকে পার্টিশনও করে ফেলতে পারো। পার্টিশন করলে সুবিধা কি, আবার অসুবিধা কি আছে, আবার পার্টিশন কয়েকভাবে করা যায়, তুমি হরিজেন্টালি করতে পারো, ভার্টিক্যালি করতে পারো, এবং এই জিনিসগুলোকে আবার রিব্যালেন্স করতে হয়। আবার যখন কখনো তোমার যে ক্রস যদি কোয়ারি করতে হয় তখন কী যাবে জিনিস কাজ করে। এবং ডাটাবেজের একটা সিম্পল কাজ হতে পারে তুমি কিভাবে ব্যাকআপ নিবা, কোনো কারণে যদি ডাটাবেজ হ্যাক হয়ে যায় সেটাকে তুমি কীভাবে রিকভারি করবা। এবং এর ভিতরে আরও অন্যান্য অনেকগুলো জিনিস আছে, যেমন তুমি কনসিস্টেন্সি কীভাবে মেনটেন করবা, এভেলেবিলিটি কীভাবে হ্যান্ডেল করবা। এবং ডাটাবেজের ভিতরে কিন্তু হায়ার লেভেলের অনেক জিনিস আছে, তুমি ডাটা ওয়্যার হাউস কীভাবে মেনটেন করবা, ডাটা লেক কীভাবে হ্যান্ডেল করবা। এবং এখনকার ডাটাবেজের ভিতরে তোমার মিলিয়নস অফ রো আছে, সেখানে তুমি কীভাবে ইন্ডেক্সিং অ্যাপ্লাই করবা, কী ধরনের তুমি ইন্ডেক্সিং ইউজ করলে তোমার কাজ হবে, ইন্ডেক্সিং ভিতরে কী পরিমাণ ডাটা স্ট্রাকচার ইউজ করা হয়, এবং কিভাবে তোমার পারফরমেন্সটা ইন্ডেক্সিং তোমাকে দিয়ে তোমাকে অ্যাচিভ করতে হেল্প করে। এই টাইপের যদি একটা আইডিয়া না থাকে তাহলে তুমি ডাটাবেজের স্কিমা ডিজাইন করে উঠতে পারবা না, লার্জ অ্যাপ্লিকেশনের ডাটাগুলোকে সেপারেট করতে পারবা না, এবং ডাটাকে তুমি ইফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবা না। এছাড়াও ডাটাবেজের তোমার পারফরমেন্স, সিকিউরিটি, মনিটরিং রিলেটেড তো অন্যান্য নলেজে তোমার ডেফিনেটলি গেইন করতেই হবে। সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে 4 নম্বর যে এরিয়াটা থেকে তোমার নলেজটা পাকাপোক্ত হইতে হবে সেটা হচ্ছে ক্যাশিং। কারণ ক্যাশিং হচ্ছে তোমার পারফরমেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসটা হচ্ছে কি, তোমার যদি সেম জিনিসটা লোকজন বারবার বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট করে, তখন এটাকে তুমি বারবার কোয়ারি করবা না, না করে তুমি একটা রেজাল্টে রেখে দিবা। যেমন ধরো কেউ এসে তোমাকে জিজ্ঞেস করতেছে আমের দাম কত, তুমি তো ভিতরে গিয়ে গুদামে জিজ্ঞেস করে আসলে একবার সকালবেলা যে আমের দাম কত, তারপর যতজন আসতেছে তাদেরকে তুমি সেম দাম বলে দিলা। তার মানে এই যে আমের দাম কত সেটা তুমি গুদামের কাছে বা তোমার যে বস আছে বসের কাছে বারবার জিজ্ঞেস না করে তুমি এই রেজাল্টটাকে তুমি ক্যাশ করে ফেলছো। এতে কি হয়, তোমার ডাটা লোডিং টাইম কমে যায়, তোমার সার্ভারের উপর লোড কম পড়ে, এবং আরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা তো অবশ্যই আছে। তো তোমাকে যখন ক্যাশিংয়ের কথা চিন্তা করবা লার্জার অ্যাপ্লিকেশন, তখন তোমাকে বিভিন্ন লেয়ারে ক্যাশিংয়ের কথা চিন্তা করতে হবে। তার মধ্যে ফার্স্ট জিনিসই আসবে ধরো তুমি ইন মেমোরি ক্যাশ কীভাবে করবা, যেখানে তুমি রেডিস বা মিম ক্যাশ আছে সেই জিনিসগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করবা, কীভাবে তুমি লোকাল ক্লায়েন্ট সাইডে তুমি ক্যাশ করতে পারো, ব্রাউজারে ক্যাশ করতে পারো। অনেক ক্ষেত্রে সিডিএন লোকজন ইউজ করে, সেটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সেটা হচ্ছে তোমার সার্ভার না, অন্য কিছু থার্ড পার্টি সার্ভারে তুমি কমনলি ইউজ অ্যাসেটগুলোকে তুমি হোস্ট করে রাখবা যাতে ওই জিনিসগুলো তোমার সার্ভার পর্যন্ত নাই আসে। এবং বিভিন্ন লোকেশন ওয়াইজও কিন্তু তুমি ক্যাশ করে ফেলতে পারো। যেমন ধরো বাংলাদেশ থেকে যদি রিসোর্স রিকোয়েস্ট করে, তখন তোমার ইউএস পর্যন্ত রিসোর্সের কাছে তো যাবেই না, সে সেটাকে সার্ভ করে দিবে, তো সিঙ্গাপুরে একটা সিডিএন সার্ভার আছে সেখান থেকে তোমাকে দিয়ে দেবে। এছাড়াও তোমার অ্যাপ্লিকেশন লেভেলে তুমি ক্যাশ করতে পারো, যেখানে তোমার সার্ভারে একই জিনিস তুমি যদি বারবার কোয়ারি করো সেই জায়গাটাতে তুমি হয়তো ক্যাশ করে দিয়ে দিলে। অনেক ক্ষেত্রে তুমি ডাটাবেস লেয়ারও কিন্তু তুমি ক্যাশ করতে পারো। তার মানে এই ক্যাশের কিন্তু বিভিন্ন লেয়ার আছে, বাট ক্যাশ করতে কিছু অসুবিধাও আছে। ধরো তুমি ক্যাশ করে রাখলা, কিন্তু হুট করে তোমার হয়তো আমের সাপ্লাই কমে গেছে, দাম বাড়াইতে হবে, তার মানে ক্যাশটাকে তোমার ইনভ্যালিডেট করতে হবে যে না এটা আর ভ্যালু নেই, এটাকে আবার নতুন করে নিয়ে আসতে হবে। তো এইটা তোমাকে জানতে হবে। আবার তোমাকে এটাও বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে ক্যাশ করা উচিত না। যেমন ধরো তুমি হয়তো স্টক প্রাইস বা খেলার স্কোর, রাইট, অমুক ধরো যে 2টা গোল দিছে, এটা তুমি ক্যাশ করে রাখলা, মাঝখানে ধরো 4-5টা 7টা 7 আপ গোল খেয়ে গেছে, এটা তোমার কোনো খোঁজখবর নাই, তাহলে ওইটা কিন্তু তুমি ক্যাশ করে উঠতে পারবা না। বা সেন্সিটিভ কিছু ডাটা থাকতে পারে, অথবা এমন কিছু জিনিস আছে যেটা আসলে লোকজন অত বেশি কোয়ারি করে না, এটাকে ক্যাশ করে শুধু তুমি ক্যাশ সার্ভারের উপর তুমি লোড বাড়ানোর তেমন কোনো দরকার নেই। কারণ তোমার ক্যাশ সার্ভারের মধ্যে সাধারণত অনেক ক্ষেত্রে হয়তো কম স্পেস থাকে, সেক্ষেত্রে ক্যাশ সার্ভারের মধ্যে আবার ইভিকশন, অর্থাৎ যে ক্যাশের ভিতরে অনেকগুলো জিনিস জমে গেছে, এগুলো তুমি কিভাবে সরাই ফেলবা সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। অর্থাৎ তোমার পুরান জিনিসগুলোকে হয়তো সরাই ফেলবা, অথবা কোন জিনিসগুলো হচ্ছে কম ইউজ হচ্ছে সেগুলোকে তুমি ফালাই দিবা, অথবা আগে যেটা আসছিল সেটাকে তুমি সরাই ফেলবা। এরকম লিস্ট রিসেন্টলি ইউজড, এরকম অনেক ধরনের পলিসি থাকে। এর পাশাপাশি তুমি যখন ক্যাশ করবা, ক্যাশের কিছু অ্যালগোরিদম আছে, সেক্ষেত্রে তুমি নর্মাল হ্যাশিং করতে পারো, নেম স্পেসিং করতে পারো, আরও অন্যান্য জিনিস দিয়ে করতে পারো। এবং
এদের ক্ষেত্রে কিছু পপুলার সিস্টেমও কিন্তু আছে। রেডিস যেটা বলে অনেকে রিমোট ডিকশনারি সার্ভার, যেটাকে ছোটখাটোভাবে হচ্ছে রেডিস সার্ভার বলে, সেখানে তুমি সেশন স্টোরেজ করতে পারো, ক্যাশের জন্য করতে পারো। এবং এই জায়গাটা অনেক ক্ষেত্রে লিডার বোর্ড বা রিয়েল টাইম অ্যানালিটিক্সগুলোকে হ্যান্ডেল করে পাবসাব এই টাইপের কিছু জিনিস হয়তো পাবলিশ করতেছে, কেউ সাবস্ক্রাইব করতেছে, এই টাইপের জিনিসগুলোকে হ্যান্ডেল করে। অর্থাৎ ক্যাশিংয়ের একটা জগৎ আছে। পারফরমেন্সের জন্য ক্যাশিংটা খুবই ক্রিটিক্যাল জিনিস। তো কোন কোন জায়গায় ক্যাশ করবা, কোথায় ক্যাশ করবা না, কতটুকু ক্যাশ করবা, এই সম্পর্কে স্ট্রং ধারণা না থাকলে তুমি লার্জ স্কেলেবল একটা সিস্টেমের ডিজাইন কোনোভাবেই করতে পারবা না। 5 নম্বর যে পয়েন্টটা সম্পর্কে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং এবং সিস্টেম ডিজাইনের, বিশেষ করে লার্জ সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে মোস্ট ক্রিটিক্যাল এলিমেন্ট হচ্ছে লোড ব্যালেন্সিং। কারণ চিন্তা করো, আমার যদি হচ্ছে ছোটোখাটো একটা সার্ভার থেকে, সে হয়তো এরকম 100, 150, 200 বা 1000 লোকজনের রিকোয়েস্ট অ্যাট এ টাইম সে হ্যান্ডেল করতে পারে। কিন্তু তোমার যদি 1 মিলিয়ন রিকোয়েস্ট হয়ে যায়, তাহলে তুমি কিভাবে হ্যান্ডেল করবা? তো আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাকে বলি। ধরো তোমার বাসায় যদি 1 2 জন গেস্ট আছে, হয়তো চেপে চেপে থাকতে পারবে। 10 জন হলে তুমি কোনো রকমের ফ্লোরিং করে তুমি পার করে দিলা। কিন্তু তোমার যদি হচ্ছে 500 লোকজন আসে, 1000 লোকজন আসে, তখন তুমি কি করবা? হয় তুমি আশেপাশের বাসায় দিয়ে দেবা, এখানে দিয়ে দেবা, ওখানে দিয়ে দেবা, অথবা আগে ভাগেই তুমি হয়তো বিভিন্ন তাবু ঘাটায় রাখবা, অথবা লঙ্গরখানা দিয়ে দিবা বা ঘাসের উপরে তাদেরকে শোয়াই দিবা। অর্থাৎ তোমার এক্সপেক্টেড একটা লোড থাকবে, এটাকে তোমাকে হ্যান্ডেল করার একটা মাইন্ডসেট থাকতে হবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অটো স্কেলিংয়ে লোকজন করে ফেলে। বিভিন্ন যেগুলো AWS আছে ক্লাউডের ভিতরে অটো স্কেলিং কিছু ফিচার থাকে। তোমার লোড যদি বেশি চলে আসে, তখন সে আস্তে আস্তে এভাবে তোমার হরিজেন্টালি স্কেলিং করে দিবে, বা কিছু ক্ষেত্রে তুমি ভার্টিক্যাল স্কেলিংও করতে পারো। অর্থাৎ তুমি সার্ভারের ক্যাপাসিটি বাড়াই দিতে পারো, কিন্তু ক্যাপাসিটির লিমিট আছে। কিছু সময় পরে এটা অত বেশি এফিসিয়েন্টলি কাজ করে না। সেক্ষেত্রে তুমি হরিজেন্টালি যে স্কেলিং করতে পারো। এতে কিছু কষ্টের কিছু বিষয় আছে। আবার তুমি কতগুলো সার্ভার চালাই যাচ্ছে, কতগুলো রিসোর্স ইউজ করতেছে, সেটার জন্য বিল আসবে, এরকম বেশ কিছু জিনিস আছে। অর্থাৎ লোড ব্যালেন্সিং তোমাকে বুঝতে হবে, এবং লোড তুমি কিভাবে হ্যান্ডেল করবা, এরকম বেশ কিছু মেকানিজম আছে, সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সো লোড ব্যালেন্সিং এর সাধারণত 2টা দিকে মানুষ ফোকাস করে। একটা হচ্ছে লেয়ার 4, যেখানে আসলে ট্রান্সপোর্টেশন লেয়ার বা হচ্ছে আইপি, টিসিপি, ইউডিপি, এই জায়গাটাতে হচ্ছে লোকজন লোড ব্যালেন্স করে। আবার অ্যাপ্লিকেশন লেভেলে, যেখানে তোমার হয়তো যে এপিআইটাকে কল করতেছো বা এই সার্ভিসটাকে তুমি একটু আলাদা করে দিলা বা একটু পরে অন্যদিকে করে ফেললা, সেই জায়গাটাতে তুমি ভাগাভাগি করতে পারো। সো ট্রান্সপোর্ট লেয়ারে যে জিনিসটা হচ্ছে L4 যেটাকে বলে, সেটা একটু ফাস্টার, কারণ তোমার অ্যাপ্লিকেশনে যাওয়ার আগেই হচ্ছে সে ডিস্ট্রিবিউট করে ফেলতেছে, বিভিন্ন জায়গায় ছড়াই দিচ্ছে। আর তুমি যদি অ্যাপ্লিকেশন লেভেলে করো, সেটা আরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। এবং এই যে লোড ব্যালেন্সিং এর বেশ কিছু অ্যালগোরিদম কাজ করে। একটা সিম্পল অ্যালগোরিদম হচ্ছে রাউন্ড রবিন। তার মানে এটাতে আসছো, তারপরে তুমি হয়তো ওটাতে গেলে, ওটাতে গেলে। কিছু অসুবিধা আছে, কারণ কিছু সার্ভার খুব বেশি প্রেশার থাকে, আবার কিছু সার্ভার তেমনটা ইউজ করা হয় না। এর পাশাপাশি অন্য একটা সিস্টেম ইউজ করে, যে লিস্ট কানেকশন, যে কোনটার ভিতরে সবচেয়ে কম কানেকশন আছে সেটাকে আমি পাঠাই দিই। আবার যারা যেখানে সেখানে পাঠানোর সমস্যা থাকে, যে আচ্ছা এই ইউজারের আমি কিছু ইনফরমেশন তো এই সার্ভারে আমি ক্যাশ করে রাখছি, এখন যদি আবার তার ওখানে পাঠাই, সেখানে ক্যাশ করতে হবে, তারপর অন্য একটা জায়গায় যদি আমি পাঠাই র্যান্ডমভাবে, তাইলেও কিছু অসুবিধা আছে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাকে সলভ করার জন্য হচ্ছে আইপি হ্যাশ করে রাখে, যে এই জায়গাগুলোর ইউজার যে জিনিসগুলো আসতেছে তাকে আমি হয়তো এই জায়গায় পাঠাবো। অনেক ক্ষেত্রে জিও লোকেশন দিয়ে করে ফেলে। ওই যে বাংলাদেশে যে রিকোয়েস্টগুলো আছে, সেইগুলো হচ্ছে আমি ব্যালেন্স করে সিঙ্গাপুরের সার্ভার থেকে বা ইন্ডিয়ার সার্ভার থেকে করে ফেলবো। আবার আফ্রিকার কোনো রিকোয়েস্ট যদি থাকে, তাহলে আফ্রিকার সাবকন্টিনেন্টের কোনো একটা জায়গা থেকে সেটাকে আমি হ্যান্ডেল করে ফেলবো। এইভাবে কিন্তু তুমি হ্যান্ডেল করে ফেলতে পারো। লোড ব্যালেন্সিং করতে গেলে তোমাকে অবশ্যই দেখতে হবে যে তুমি কতগুলো রিকোয়েস্টকে তোমার হ্যান্ডেল করা লাগতেছে, তোমার লোড কীরকম আছে, এবং প্রত্যেকটা লোডের ক্ষেত্রে লেটেন্সি কীরকম হচ্ছে, এরর রেট হচ্ছে কিনা, বাউন্স হচ্ছে কিনা, বা কতগুলো কানেকশন তোমার অ্যাক্টিভ থাকতেছে, সার্ভার ইউটিলাইজেশন কত পার্সেন্টেজ হচ্ছে, এবং এত কিছু করতে গিয়ে তোমার আসলে কস্টের কি অবস্থা হচ্ছে, যে AWS তোমাকে হয়তো $20,000 $30,000 তোমাকে বিল দিয়ে বসছে কিনা, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে। এবং এই যে লোড ব্যালেন্সিংয়ের কাজটা তুমি যদি করে ফেলতে পারো, তার পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে যে মেসেজের কিউটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা। যখন তোমার একটা সার্ভার চলবে, ক্লায়েন্ট সাইডের লোকজন রিকোয়েস্ট করবে, সার্ভার সাইডে কিছু অপারেশন করবে, তারপরে অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকেও তোমার ইনফরমেশন চাইতে পারে। এই যে ইনফরমেশন যাবে, হাজার মিলিয়নস অফ ইনফরমেশন যাবে, এই ইনফরমেশনগুলো রাইট জায়গায় রাইটভাবে যাচ্ছে কিনা, এই জিনিসটা কিন্তু এনশিওর করতে হবে। যেমন ধরো হোয়াটসঅ্যাপে শুধু তুমি আর আমি মেসেজ দিচ্ছি না, দুনিয়ার আসলে 10 মিলিয়ন মানুষ হয়তো অ্যাট এ টাইমে মেসেজ পাঠাচ্ছে। তার মানে কার মেসেজ কার কাছে গেছে, কার কাছে যায় না। বা তুমি একটা গ্রুপ চ্যাট করতেছ, এই গ্রুপ চ্যাটে সবার কাছে গেছে কিনা, গেলে কে দেখছে, কে দেখে নাই, আবার দেখলে সে রিড করছে কি করে নাই, বা 5 জন রিড করছে, 10 জন রিড করে নাই। এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে আপডেট দিয়ে একটা সিনক্রোনাইজেশন মেনটেন কিন্তু করতে হয়। সেটা যদি মেনটেন না করতে পারে, একদম রিয়েল টাইমে করে, এবং এখানে মেসেজ কিন্তু ড্রপ করতে পারবে না। ধরো তুমি 5 জনের মেসেজ হারাই গেল, এবং এই 5 জন কমপ্লেন করে কিন্তু এই সিস্টেমটাকে আর ইউটিলাইজ করবে না। তো তোমার এই যে কনজিউমার যারা আছে বা যারা প্রডিউসার আছে, প্রত্যেকটা ইনফরমেশনের এই দুটো জায়গার মধ্যে একটা কানেকশন রাখতে হবে। বা অনেক ক্ষেত্রে এরকম থাকে যে একটা ইনফরমেশন এখানে পাবলিশ করা হয়েছে, এবং এই পাবলিশ ইনফরমেশন না অন্যরা
সাবস্ক্রাইব করে রাখছে, যেটাকে পাব সাব ছোট করে বলে আর কি। এই সম্পর্কে তোমার কিন্তু আইডিয়া থাকতে হবে, যাতে তুমি বুঝতে পারো যে কখন কারে কি নোটিফিকেশন দিতে হবে, আবার কার নোটিফিকেশন হারাই গেছে কিনা, বা কেউ এখন অফলাইনে আছে তাকে এখন নোটিফিকেশন দেওয়া যায় না, সে যখন অনলাইনে আসবে তখন তাকে নোটিফিকেশনটা দিতে হবে। এবং এই মেসেজ কিউ হ্যান্ডেল করার বেশ কিছু সফটওয়্যার আছে, তার মধ্যে কাফকা, অ্যাপাসি কাফকাটা অনেক অনেক বেশি পপুলার। এটার ভিতরে একদম ওয়ান টাইম তুমি হচ্ছে একদম ফরওয়ার্ড অনলি লক করে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা হয়, কাফকা সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে। কাফকা ছাড়াও কিন্তু আরও বেশ কিছু সফটওয়্যার আছে, যেমন রেভিট এমকিউ আছে, সেটাও তুমি দেখতে পারো। অ্যামাজনের একটা এসকিউএস নামে একটা সফটওয়্যার আছে, যেখানেও তোমার এই মেসেজ হ্যান্ডেল করা হয়, তাদের AWS এ তুমি অটো ইন্টিগ্রেশন হিসেবে সেট করা আছে, সেটা সম্পর্কে তুমি এক্সপ্লোর করতে পারো। অর্থাৎ তুমি যখন লার্জ ভলিউমের মেসেজকে হ্যান্ডেল করবা, সেটা কিভাবে কাজ হচ্ছে হচ্ছে না, একটার পর একটা কিভাবে ওয়েটিং লাইন থেকে আসতেছে এবং সেখানে আবার গ্যাপ পড়ে যাচ্ছে না, এইটা সম্পর্কে তোমাকে মাস্ট জানতে হবে। এবং এই সিস্টেম ডিজাইন করতে গেলে নাম্বার 7 যেই জিনিসটা সম্পর্কে তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে বিগ ডাটা স্টোরেজ। তার মানে হচ্ছে তুমি যখন একটা সিস্টেমে কাজ করতে বা সবসময় তোমার একদম স্ট্রিংয়ের ডাটা বা সিম্পল ডাটায় থাকতে হবে সেটা এরকম না, অনেক ক্ষেত্রে তোমার ফাইল থাকতে পারে, ভিডিওস থাকতে পারে, বা গেমিংয়ের স্ট্রিমিং করতেছে ইউটিউবে তোমার হইতে পারে। অনেকের লোকজন হচ্ছে হোয়াটসঅ্যাপের ভেতরে বিভিন্ন ছবি তোমার আপলোড করে বসে থাকে, হাজার হাজার ছবি আপলোড করে পারে, এগুলোকে তুমি কীভাবে অপটিমাইজ করবা, নাকি র ফাইলটাই রেখে দিবা? র ফাইল রাখবে, তোমার স্টোরেজের অবস্থাটা কী হবে? ফ্রি তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছো কিন্তু আপলোড করে রাখতেছো যে প্রত্যেক দিন অথবা 2 GB করে আপলোড করে রাখছো, এই জিনিসগুলো ওরা কীভাবে হ্যান্ডেল করবে, কোন জায়গাটায় রাখবে, এবং সেই জায়গাটায় হয়তো লং টার্ম স্টোরেজ কী হবে, নাকি শর্ট টার্মের ভিতরে হবে S3 বাকিতে AWS ইউজ করবে, নাকি গুগল ক্লাউডের কোনো একটা সিস্টেম তারা ইউজ করে ফেলবে, এবং সেখান থেকে আবার রিকভার করবে কীভাবে, ভিডিও ফাইলস, ইমেজ, এবং এই জিনিসগুলো আবার ব্যাকআপ থাকবে কীরকম, তো সেটা সম্পর্কে তোমার কিন্তু একটা ধারণা থাকতে হবে। এবং তুমি যখন স্টোরেজ করতে যাবা, শুধুমাত্র তুমি যে সিকুয়েল নো সিকুয়েল ভাবে স্টোরেজ করলে তুমি ঠিক মতো করে জিনিসগুলোকে পেয়ে যাবা এরকম কথা কিন্তু না। এছাড়া অন্যান্য জিনিস থাকতে পারে, যেমন তোমার ভেক্টর ডাটাবেস থাকতে পারে, আবার তুমি ক্যাসান্ড্রা ইউজ করতে পারো, ইনফ্লাক্সডিবি ইউজ করতে পারো, ইভেন্ট সোর্সিং করতে পারো। আবার এই যে তুমি নর্মাল ডাটাগুলোকে যখন লার্জ স্কেলে ডিল করতে যাবা, তখন তোমার ডাটা ওয়্যার হাউসের হয়তো যাওয়া লাগতে পারে, যেখানে লোকজন স্নোফ্লেক বা রেডশিপ বা বিগকোয়েরির মতো জিনিস ইউজ করে। এছাড়াও আরও বড় জিনিস যেমন হচ্ছে ডাটা লেকসে তুমি ইউজ করতে পারো, সেখানে হয়তো অ্যাথেনা ইউজ করতে পারো, ডাটা ব্রিক্স আছে। এই টাইপের জিনিসগুলো যখন তোমার লাগবে, অর্থাৎ তুমি যখন স্কেল আউট করবা, তোমার কিন্তু এই 1 GB 2 GB 5 GB বা 1 TB 2 TB ডাটা না, তোমাকে হিউজ পরিমাণ ডাটা এভরি সিঙ্গেল ডেতে প্রডিউস হচ্ছে, বা এভরি সিঙ্গেল ডেতে তুমি যদি টুইচে যাও, ইউটিউবে যাও, লোকজন এই পরিমাণ এভরি মিনিটে হচ্ছে কয়েকশো গিগাবাইটের উপরে ডাটা কিন্তু মানুষ জাস্ট আপলোডই করতেছে। তো এই জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে, তোমার সিস্টেমে যদি এই টাইপের কাজ থাকে, জুমে যত কল হচ্ছে, মিলিয়নস অফ পিপল গুগল মিটে কল করতেছে, সেগুলো কীভাবে ডিল করে একটা আইডিয়া তোমার যদি থাকে, তাইলে গিয়ে তুমি একজন সিস্টেম ডিজাইনার হয়ে যেতে পারবা। ইয়াস, আমি অনেকগুলো জিনিস বলতেছি, এগুলো তোমার একদিনে 1 বছরে আসবে না, আস্তে আস্তে আসবে, কাজ করতে করতে আসবে। তো এই জিনিসগুলোর দিকে তোমার একটু নজর দিতে হবে। নাম্বার 8 যে জিনিসটা সম্পর্কে তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে তোমার সফটওয়্যার আর্কিটেকচারটা কী হবে। খুবই কমন দুইটা জিনিস আমরা বারবার শুনতে পারি, সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। সেক্ষেত্রে হচ্ছে তুমি তোমার যে সফটওয়্যারটা আছে সেটা ছোট ছোট সার্ভিসে আলাদা করে ফেলবা। এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। আবার আরেকটা কমন জিনিস শোনা যায়, সেটা হচ্ছে মনোলিথ। এটা সম্পর্কে আমি একটু পরে আলোচনা করবো। এর বাইরেও কিন্তু ইভেন্ট ড্রিভেন হইতে পারে, সার্ভারলেস হইতে পারে, মাইক্রো ফ্রন্টেন্ড হইতে পারে, এরকম আরও অনেক টাইপের আর্কিটেকচার তোমার কাজ অনুসারে দরকার হইতে পারে। এগুলো সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে। যেমন ধরো হচ্ছে তুমি যদি এই যে মাইক্রো সার্ভিস এবং মনোলিথের মধ্যে ডিফারেন্সটা চিন্তা করো, মনোলিথ কি কাজ করে, তোমার একটা সিঙ্গেল জায়গার ভিতরে সবগুলো জিনিস রেখে দেয়। তার মানে তুমি একসাথে তুমি হয়তো ফুল জিনিসটাকে তুমি সার্ভারে পাঠাবা, ডিপ্লয় দিবা। এখন এর মধ্যে যদি একটা জিনিসের সমস্যা হয়ে যায়, ওভারঅল সফটওয়্যারটা ক্র্যাশ করে বসে থাকবে। এটার অল্টারনেটিভ হচ্ছে কি মাইক্রো সার্ভিস, যেখানে তোমার একটা সেন্ট্রাল জায়গা থাকবে এবং ছোট ছোট জিনিস থাকবে। অথের জন্য একটা সার্ভার থাকবে, হয়তো অ্যাডমিনের জন্য একটা সার্ভার থাকবে, অন্যান্য জিনিসের জন্য থাকবে, এবং কাজের অনুসারে তুমি আলাদা আলাদা করবা। এক্ষেত্রে কোনো একটা জিনিস যদি হচ্ছে ফেল করে, তাহলে ওই অংশটা কাজ করবে না, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু ঠিকই কাজ করবে। এতে কিছু সুবিধা আছে, আবার অসুবিধা হচ্ছে তুমি যে কোনো একটা জিনিস ফেল করতেছে, সেটার সাথে তুমি কমিউনিকেশন এস্টাবলিশ করা, সেটার কোডটাকে আপডেট করতে গেলে বাকিগুলোর সাথে যেটা ডিপেন্ডেন্স আছে সেগুলোকে তোমাকে আপডেট করতে হবে। এই ডিপেন্ডেন্সিটা ম্যানেজ করাটা অনেক ক্ষেত্রে নাইটমেয়ার হয়ে যায়, এবং এই জিনিসগুলোকে ঠিকঠাক করে টেস্ট করাটাও একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এবং ডেভঅপস রিলেটেড এক্সট্রা কিছু চ্যালেঞ্জ চলে আসে, CI/CD পাইপলাইনগুলো সেট করতে তোমার বেশ কিছু সমস্যা হয়ে যায়, এবং টেকনোলজির অনেক ক্ষেত্রে মিক্স আপ হয়ে যেতে, ভার্সনে অনেক সমস্যা হয়ে যেতে পারে, ডাটাবেজের বিভিন্ন ধরনের সমস্যা চলে আসতে পারে। আবার সুবিধা হচ্ছে কি, তুমি আলাদা আলাদা অনেক বেশি তুমি স্কেল আউট করে ফেলতে পারো। টেকনোলজি স্টেকটাকে হচ্ছে তুমি ইন্ডিপেন্ডেন্টভাবে আপডেট করতে পারো, একসাথে সবগুলোকে একবারে চেঞ্জ করার দরকার পড়ে না। আবার মনোলিথের সুবিধা হচ্ছে তুমি
একদম খুবই স্ট্রাকচারভাবে মেনটেন করতে পারো, একদম একটা সিঙ্গেল জায়গায় হ্যান্ডেল থাকলেও টেকনোলজি সব তুমি একসাথে আপডেট করতে পারলা, এবং ইউনিট টেস্টিং ডিপ্লয়মেন্ট তোমার অনেক অনেক বেশি ইউজ হয়ে যায়। আবার তোমার সিস্টেম অনুসারে সার্ভারলেসও হইতে পারে, ইভেন্ট ড্রিভেনও হইতে পারে, বা মাইক্রো ফ্রন্ট এন্ড হইতে পারে, যেখানে তুমি ফ্রন্ট এন্ডটাকে অনেকভাবে হচ্ছে যে ব্যাক এন্ডে যেভাবে মাইক্রো সার্ভিস করে ফেলছো, ফ্রন্ট এন্ডটাকে ওইভাবে তুমি আলাদা আলাদা করে ফেলতে পারো। তো ওভারঅল জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কোন কাজটা করতেছো, এবং সেই সম্পর্কে তোমার যদি নলেজ থাকে এবং তোমার যে টিম মিলে হচ্ছে সিস্টেম ডিজাইন করার চেষ্টা করতেছো, তখন তোমার প্রবলেম সলভ করার জন্য যেই আর্কিটেকচারটা বা এর ভিতরে যত বেশি প্যাটার্ন ইউজ করার দরকার পড়ে সেগুলো তুমি ডিসাইড করবা। সিস্টেম ডিজাইন করতে গিয়ে তোমার নাম্বার 9 যে পয়েন্টটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে তুমি যে এই যে বিশাল একটা সিস্টেম ডিজাইন করতেছো, এটার সিকিউরিটিটা তুমি কিভাবে হ্যান্ডেল করতেছো। সিকিউরিটি কিন্তু লেয়ারে তোমাকে চিন্তা করতে হবে। তুমি এপিআই লেয়ারে কিভাবে তুমি সিকিউর করতেছো, সার্ভারের মধ্যে তুমি কিভাবে শেয়ার করতেছো, কিভাবে তুমি সার্ভারে যে কলগুলো করতেছো সেখানে তুমি ফায়ারওয়ালটা কিভাবে তুমি সেট করতেছো, তার মানে ফায়ারওয়াল যে তোমার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেছে, সেই ভালনারেবল অ্যাটাকগুলোকে কিভাবে ডিল করতেছো। অনেক ক্ষেত্রে লোকজন ইঞ্জিন এক্স দিয়ে হ্যাক করে ফেলে, অনেক ক্ষেত্রে হয়তো সিকিউর ইনজেকশন করে ফেলে, ক্রস সাইট অ্যাটাক করে বসে। এছাড়াও নিত্য নতুন হ্যাকিংয়ের সিস্টেম তো আছে, কোনো একটা প্যাকেজ তুমি ইউজ করছো, ওই প্যাকেজের ভিতরে কোনো একটা ভালনারেবিলিটি আছে, সেটাকে দিয়ে তোমাকে অ্যাটাক করে ফেলছে। তার মানে এই যে হ্যাকার বিভিন্ন জায়গায় হ্যাক করে ফেলতেছে, এইটা থেকে তুমি নিজেকে কিভাবে প্রোটেক্ট করতেছো, এই টাইপের মাইন্ডসেট যদি তোমার সিস্টেমের ভিতরে না থাকে, তাহলে তুমি বান্দা যত বড় সিস্টেম করে ফেলা কেন টুপুস করে ধরা পড়ে ফেলবা। এবং এই জন্য দেখা যায় যে অনেক বড় বড় কোম্পানি, ওয়ালমার্টের দেখা যায়, সনির দেখা যায়, এরকম আরও অনেক মেগা কোম্পানি কিছুদিন পর তাদের ডাটা বেঁচেছে, হাজার ইউজারের ডাটা হ্যাক করে নিয়ে যায়, ক্রেডিট কার্ডের ইনফরমেশন হ্যাক করে ফেলে, তারপরে ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে র্যান্ডমলি মানুষের হয়তো ক্রেডিট কার্ড থেকে টাকা বের করে নিচ্ছে, অথবা কোম্পানিকে ব্ল্যাকমেল করে ফেলছে যে তোমার এই ডাটাগুলোকে আমরা বের করে দেবো না, আমাদের এত টাকা দাও। এবং তারা অনেক ক্ষেত্রে হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করে যাতে এই সিস্টেমটাকে সিকিউর করতে, কীভাবে তাদের প্রত্যেকটা মেসেজ যে জায়গা থেকে যেখানে যাচ্ছে সেটা কীভাবে হচ্ছে ইনক্রিপশন হচ্ছে কিনা, ইনক্রিপশনের জন্য যে পরিমাণ হ্যাশিং অ্যালগোরিদম ইউজ করতে, সেই অ্যালগোরিদমটাকে ক্র্যাক করে উঠতে পারতেছে না, সেখানে তোমার প্রাইভেট কিগুলো কোন জায়গায় ম্যানেজ করতে দিচ্ছিল, আরও অনেক সিক্রেট অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে, সেখানে আসলে কি AWS সিক্রেট ম্যানেজার ইউজ করছে কিনা, ভল্ট ইউজ করতেছে কিনা, বা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থাকে এবং অনেক ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনগুলো লিক হওয়ার কোনো চান্স আছে কিনা, এটা সম্পর্কে যদি হচ্ছে থিঙ্কিং না করে, তাহলে যত এফিশিয়েন্ট ক্যাশিং করুক, যত এফিশিয়েন্ট লোড ব্যালেন্স করুক না কেন, এই সিস্টেমটা কিন্তু লং টার্মে থাকবে না, বরং হ্যাকার সব খেয়ে হজম করে ফেলবে। এবং এর পাশাপাশি হচ্ছে নাম্বার 3 যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা একজন সিস্টেম ডিজাইনারের মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে মনিটরিং অ্যান্ড অবজারভেশন। কারণ হচ্ছে তুমি যে সিস্টেম কতটুকু চলতেছে, কীভাবে চলতেছে, কলগুলো কোন জায়গা থেকে আসছে, অথবা কোন জায়গাটা হয়তো মেমোরি কনজাম্পশন বেশি হচ্ছে, কোন কলটাতে হচ্ছে সবচেয়ে বেশি ডিলে হচ্ছে, কোথায় লেটেন্সি হচ্ছে, বা কোন এরিয়াতে লেটেন্সি হচ্ছে, এই জিনিসগুলো যদি সে হ্যান্ডেল না করে, অবজার্ভ না করে, অ্যানালিটিক্সটাকে বের না করে আসে, তাহলে কিন্তু সে চমৎকারভাবে একটা সিস্টেম তৈরি করে উঠতে পারবে না। এই জন্য বিভিন্ন ধরনের হচ্ছে সিস্টেম অলরেডি পাওয়া যায়, সেগুলোকে সে ইউজ করবে, সেখানে হয়তো ডাটা লগ থাকবে, ডাটাগুলোকে রিভিউ করবে। অনেক ক্ষেত্রে লোকজন হয়তো গ্রাফানা ইউজ করে, প্রমিথিউস ইউজ করে, এরকম আরও অনেক জিনিস আছে, সেখানে হয়তো ওরা লগ স্ট্যাস ইউজ করে, বা এরকম অনেক জিনিসগুলো আছে। সেই জিনিসগুলোকে তোমার অ্যাটলিস্ট থিঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে, যাতে আমি রিয়েল টাইমে লোকজন সার্ভারটাকে ইউজ করতেছে বা আমার সফটওয়্যারটাকে ইউজ করতেছে, এটাকে আমি ডিল করে উঠতে পারি। নাম্বার 11 যেই জিনিসটা আসলে সিস্টেম ডিজাইনারকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে তার সিস্টেমের ভিতরে আমি যে এপিআইগুলো থাকবে বা রিসোর্সগুলোকে আমি ইউজ করবো, সেই জিনিসগুলো আমি কীভাবে অর্গানাইজ করবো। কারণ এই সিস্টেমটা তুমি যখন তৈরি করতে সেটা কিন্তু একদিনের জন্য না, হয়তো নিউ কিছু এপিআইয়ের ভার্সন আসতে পারে, নেমিং কনভেনশনটা কীরকম হবে, এটার ভিতরে আমার অথেন্টিকেশনটা কীভাবে কাজ করবে, আচ্ছা কোন জায়গায় হচ্ছে আমি হয়তো কলটাকে হচ্ছে আমি লিমিট করে দিব, কোথায় আমি হচ্ছে ট্রান্সফরমেশন করব, আমার অ্যাপ্লিকেশনের ভিতরে আমি ক্যাশিংটা কীভাবে হ্যান্ডেল করব, আমি অথেন্টিকেশনটা কীভাবে আমি সিকিউর করতে পারি, ওআরটা আমি কীভাবে ইউজ করবো, আর JWT টোকেনের মতো জিনিসগুলোকে ইউজ করব, কীভাবে আমি রোলগুলোকে ডিফাইন করবো, রোলগুলোর আবার লিমিট কী থাকবে, তোর অ্যাডমিন হলে কী করতে পারে, নর্মাল ইউজার হলে কী করতে পারে, মডারেটর হলে কী করতে পারবে, ম্যানেজার হলে কী করতে পারবে। এবং এইখানে কোনো যদি ভালনারেবিলিটি না থাকে যে আচ্ছা অ্যাডমিন যেগুলো করার কথা সেটা যদি কোনটা ইউজার পেয়ে যায়, তাহলে সে হয়তো একজনের টাকা আরেকজনকে দিয়ে দিতে পারে, বা একজনের পারমিশন আরেকজনকে দিয়ে দিতে পারে। তো এই টাইপের জিনিসগুলোকে তোমাকে সিরিয়াসলি সিনসিয়ারলি চিন্তা করতে হবে। এবং ওভারঅল তুমি যখন সিস্টেম ডিজাইন করতে যাবা, তোমাকে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা থিওরি আছে, যেটাকে বলে ক্যাপ থিওরি। ক্যাপ থিওরি মানে বোঝা হচ্ছে তোমার কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি এবং পার্টিশন টলারেন্স। পার্টিশন মানে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে হার্ড ডিস্কের হচ্ছে পার্টিশন করি আর কি, যে এটা আলাদা করার জন্য, ঠিক এক্স্যাক্টলি ওই রকম না, বরং তোমার কাজ হচ্ছে যে একটা সিস্টেম যখন আমি তৈরি করতেছি, তখন সেই জায়গাটার ভিতরে আমার কনসিস্টেন্সি এবং আমার যে সিস্টেমটা সেটা অ্যাভেলেবল আছে কিনা। কারণ ধরো তোমার যদি ফেসবুক যদি 6 ঘন্টা হচ্ছে ডেট থাকে, তাহলে দুনিয়াতে শুধু ফেসবুকের বিজনেসে লস হচ্ছে না,
আরও হাজার হাজার কোটি কোটি কোম্পানির হচ্ছে বিজনেসের লাল বাতি জ্বলে বসে থাকবে। সো এই ক্যাপ থিওরাম থেকে চিন্তা করতে হবে। এর পাশাপাশি হচ্ছে তোমার প্যাক এল্ক বা পাল্ক নামে একটা জিনিস আছে, যেখানে বলতেছে তুমি পার্টিশন যখন করবা তখন একটা পার্টিশন থেকে এর কিছু থিওরি আছে আর কি, সেই থিওরি অনুসারে তুমি হ্যান্ডেল করবা যে আচ্ছা এইটুক যদি হচ্ছে আমি পার্টিশন করতে হয় তখন আমি এভেইলেবিলিটি এবং কনসিস্টেন্সি অ্যান্সার করব। যদি কোনো কারণে আমি সেটা করতে না পারি তখন আমি হয়তো লেটেন্সি বা কনসিস্টেন্সির মধ্যে কিছুটা অপটিমাইজ করব। এই টাইপের জিনিস তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এবং তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তোমার অ্যাকুরেসি, কনসিস্টেন্সি, পারফরমেন্স এটাকে ঠিক রাখার পাশাপাশি তোমার কস্টটাকেও কিন্তু অপটিমাইজ করতে হবে। তো এই সিস্টেম ডিজাইনে তুমি যদি সিরিয়াসলি ভালো হইতে চাও তাহলে তুমি কিন্তু ডে ওয়ান থেকে সিস্টেম ডিজাইনে তুমি ঢুকতে পারবে না। তোমাকে কিন্তু আগে থেকে সে প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে, বেশ কিছু প্রজেক্ট করতে হবে এবং এগুলোকে ডিপ্লয় করতে হবে, দেখতে হবে। এই সিস্টেম ডিজাইন মানে কিন্তু ডেভঅপস না, বরং ওভারঅল আর্কিটেকচারাল থিঙ্কিং। এটার সাথে ডেভঅপসের কানেকশন আছে, এটার সাথে ডেভেলপারের কানেকশন আছে, এটার সাথে সার্ভারের কানেকশন আছে, এটার সাথে তোমার হচ্ছে যারা অর্গানাইজেশনে কাজ করতেছে তাদের বাজেটিংয়ের রিলেশন আছে। সব কিছু মিলাইয়া তুমি হচ্ছে একটা সিস্টেমটাকে ডিজাইন করতেছো। সেক্ষেত্রে তুমি অনেক ক্ষেত্রে ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে পারো যে আচ্ছা উবারের কীভাবে তোমার হয়তো সিস্টেম ডিজাইন কাজ করে, কীভাবে টুইটারের সিস্টেম ডিজাইন কাজ করে, কীভাবে নেটফ্লিক্সের সিস্টেম ডিজাইনের কাজ করে। এছাড়াও তুমি হোয়াটসঅ্যাপের সিস্টেম ডিজাইন রিলেটেড তুমি বসতে পারো, দেখতে পারো যে আসলে এই সিস্টেম ডিজাইনটা কীভাবে করতেছে। অনেকের মনে হতে পারে সিস্টেম ডিজাইন মানে আসলে কতগুলো বক্স করে 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 একটার সাথে একটা কানেকশন কীভাবে হচ্ছে, সেটা কিন্তু না। এই সিস্টেম ডিজাইনের সাথে মানে ইঞ্জিনিয়ারিংটা জড়িত। ওভারঅল একটা অর্গানাইজেশন যেভাবে চলে, বিলিয়নস অফ ডলারের অর্গানাইজেশন, তাদের সিস্টেমের রিলায়েবিলিটি, কনসিস্টেন্সি, পারফরমেন্স এবং মিলিয়নস অফ পিপল অ্যাট এ টাইমে যখন সেম জায়গাটা হিট করতেছে সেটা কীভাবে রিলায়েবল রাখতেছে সেটার উপরে ডিপেন্ড করে। তো সেই কারণে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যত প্রেস্টিজিয়াস কাজ আছে তার মধ্যে অন্যতম একটা প্রেস্টিজিয়াস কাজ হচ্ছে সিস্টেম ডিজাইন। আমি কোনোভাবেই এক্সপেক্ট করবো না যে আমি যতগুলো জিনিস বলছি তার অর্ধেক বা অর্ধেকের কম জিনিস তুমি একদিনে বুঝে ফেলবা, বরং সিস্টেম ডিজাইনার বা সফটওয়্যার লিড হওয়ার জন্য তোমার একটা মাইন্ডসেট হিসেবে তোমাকে গ্রো করতে হবে। সেই মাইন্ডসেটের মধ্যে তোমার নাম্বার ওয়ান থাকবে যখনই তুমি যেই জিনিসটা করবা এটার আশেপাশের ভিতরে জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবা। এবং যখনই তুমি তোমার টিমের অন্য কোনো একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হবা, আচ্ছা লার্জ অর্গানাইজেশনের জিনিসটা দেখা যাচ্ছে এই পার্টটা হয়তো আমাদের ডেভঅপস দেখতেছে, তুমি তার সাথে বসে দেখবা যে তুমি যে সফটওয়্যারটা করতেছো সে CI/CD পাইপলাইনের ভিতরে কি করছে, কনফিগারেশনের মধ্যে সে কি করতেছে, অথবা এইটাকে তোমার হয়তো স্কেল আউট করার জন্য সে কাফকার ভিতরে কি করতেছে, সে হয়তো তোমার AWS এর ভিতরে গিয়ে কি কোন জিনিসগুলোকে অ্যাপ্লাই করতেছে, কেন করতেছে, সেটা সম্পর্কে তোমার অবশ্যই একটু এক্সপ্লোর করতে হবে। এবং ক্লাউড সম্পর্কে তোমাকে জানতে হবে, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস সম্পর্কে জানতে হবে, সিকিউরিটি সম্পর্কে জানতে হবে, কস্টিং সম্পর্কে জানতে হবে, প্রোজ এন্ড কনস সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং জানতে একটা সময় পরে তুমি নিজেকে সিস্টেম ডিজাইন লেভেল পর্যন্ত নিয়ে আসতে পারবা, কারণ সিস্টেম ডিজাইনটা হচ্ছে ডেভেলপারের আলটিমেট লেভেল। সো তুমি যদি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিবা, চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবা এবং নিচে কমেন্ট করে জানাবা যে তুমি এই যে ভিডিও থেকে কোন জিনিসটা তুমি সামনে এক্সপ্লোর করার জন্য ডিসিশন নিয়ে ফেলছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। সো দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। অল দ্য বেস্ট।